অপরাধী যত প্রভাবশালী হোক তাকে শাস্তি পেতেই হবে, হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের। সাবেক সেনাপ্রধান ও আইজিপির অপকর্মের অংশীদার সরকারও অভিযোগ বিএনপির। বঙ্গোপসাগরের নিম্নচাপ কাল রূপ নেবে ঘূর্ণিঝড় রিমেলে। 4 সমুদ্র বন্দরে 1 নম্বর সতর্ক সংকেত। রিমেলের প্রভাবে উপকূলে ভারী বৃষ্টির পূর্বাভাস। সিলেটে গ্যাসের নতুন সম্ভাবনা, কৈলাসটিলায় 8 নম্বর কূপেও মিলেছে অস্তিত্ব। দিনে অন্তত 2 কোটি ঘনফুটের বেশি পাওয়ার আশা। আগামী 2 মাসের মধ্যে যুক্ত হবে জাতীয় গ্রিডে। সাবেক আইজিপি কিংবা সাবেক সেনাপ্রধান, পরিচয়ে যাই হোক, অপরাধ করলে কেউই ছাড় পাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানী বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি একথা বলেছেন। নির্বাচন ঠেকাতে ব্যর্থ হয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের মানসিক ট্রমা ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করেছেন ওবায়দুল কাদের। অপরাধী হিসেবে সাব্যস্ত হয় কেউ, আমরা তাকে প্রোটেকশন দিতে যাব। তিনি সাবেক আইজিপি হন আর সাবেক সেনাপ্রধান। গণ অভ্যুত্থান করে সরকার হটানোর আন্দোলনে বিএনপি ক্ষমতা না পেয়ে দিশেহারা পথিকের মতো তার মানসিক ট্রমা মনে হয় ভয়ঙ্কর পর্যায়ে বেসামাল বক্তব্য দিচ্ছে। এদিকে সাবেক সেনাপ্রধান ও পুলিশের আইজিপির অপকর্মের অংশীদার সরকারও এমন অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র ফোরামের প্রতিবাদ সভায় তিনি বলেছেন, বিভিন্ন অপকর্মের জন্য সরকারকে একদিন জনতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। আপনার সেনাপ্রধান এম এ আদেশ সপরিবারে নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েছে। ডাইরেক্টলি না হলে ইনডাইরেক্টলি আপনি তার অংশীদার। আপনার এক সময়ের পুলিশ প্রধান বেনজির আহমেদ, তার ঘাড়ে চেপে পুলিশের সমর্থনে আপনি সরকার গঠন করেছেন। তাদেরকে একদিন বিচারের মুখোমুখি হতে হবে, জনতা আর আদালতে দাঁড়াতে হবে। মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ নিম্নচাপে পরিণত হয়েছে। কাল দুপুরে রূপ নেবে ঘূর্ণিঝড়ে। আবহাওয়া অফিস বলছে, সোমবার সকালে দেশের উপকূলে আঘাত হানতে পারে রিমেল। সমুদ্র বন্দরগুলোতে আপাতত 1 নম্বর দূরবর্তী সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আবারও উত্তাল সাগর, একের পর এক ঢেউ আছড়ে পড়ছে উপকূলে। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপ রূপ নিয়েছে নিম্নচাপে, কেন্দ্রে যার বাতাসের গতিবেগ 40 থেকে 50 কিলোমিটার। শুক্রবার আবহাওয়া অধিদপ্তর জানায়, নিম্নচাপটি উৎপত্তি স্থল থেকে উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে বর্তমানে অবস্থান করছে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 870 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে। সন্ধ্যা নাগাদ এটি রূপ নিতে পারে গভীর নিম্নচাপে। বিচ্ছিন্নভাবে মেঘ চলে আসবে কালকে সন্ধ্যার থেকে, বৃষ্টি হবে রাত, আগামীকাল 25 তারিখ রাত এই বৃষ্টি শুরু হবে। আবহাওয়া অফিস বলছে, ঘূর্ণিঝড়ের অগ্রভাগ সোমবার সকাল নাগাদ আঘাত হানতে পারে সুন্দরবন উপকূলে। শুধু ডান দিকের অংশ না, এখন যেই অবস্থানটা দেখাচ্ছে তার কেন্দ্রটাই বাংলাদেশের উপরে দেখাচ্ছে। এটি সিভিয়ার সাইক্লোনের সম্ভাবনা আছে, কোস্টের কাছাকাছি আসবে সেই সময়টা। আগামীকাল সন্ধ্যা নাগাদ বৃষ্টি হলে দেশজুড়ে গরমের তীব্রতা কমে আসবে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর কামরাঙ্গীর চরে কেন্দ্রীয় বাণিজ্যিক অঞ্চল সিবিডি প্রকল্পের কারণে গৃহহীন হওয়ার ঝুঁকিতে কয়েক লাখ বাসিন্দা। বিকেলে এই প্রকল্প বাতিলের দাবিতে হাসপাতাল মাঠে সমাবেশ করেন তারা। আর যে কোনো মূল্যে নিজেদের আশ্রয় টিকিয়ে রাখার ঘোষণা দিয়েছে কামরাঙ্গীর চর জন্মভূমি রক্ষা কমিটি। কেন্দ্রীয় বাণিজ্যিক অঞ্চল সিবিডি বাতিলের দাবিতে কয়েক মাস ধরে আন্দোলন করে আসছে কামরাঙ্গীর চরবাসী। এর মধ্যেই 55, 56 ও 57 নং ওয়ার্ডে 104 ফুট রাস্তা সহ 3টি রাস্তা নির্মাণের প্রকল্প হাতে নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এর প্রতিবাদে শুক্রবার দুপুরে সমাবেশ করে তারা। কামরাঙ্গীর চরের হাসপাতাল মাঠের সমাবেশে দলে দলে যোগ দেন স্থানীয় বাড়িওয়ালা, ভাড়াটিয়া সহ ব্যবসায়ীরা। সমাবেশ থেকে অবিলম্বে বাণিজ্যিক অঞ্চল প্রকল্প বাতিলের দাবি জানানো হয়। এই কামরাঙ্গীর চরে 104 ফিটের রাস্তাকে কেন্দ্র করে এখন হচ্ছে ব্যবসা বাণিজ্য সবকিছু স্থবির হয়ে পড়েছে। সিবিডি আইসিডি 104 ফিট রাস্তার
যাতে না করে। এলাকাবাসী জানান উন্নয়ন প্রকল্পের জন্য স্থানীয়দের উচ্ছেদ না করার আশ্বাস দিলেও কথা রাখেনি ঢাকা দক্ষিণের মেয়র। মেয়র মহোদয় বলেছিল যে আমার কোনো পরিকল্পনা নেই এই আইসিডি করার, সমস্ত কামরাঙ্গীরচর উচ্ছেদ করে আমার কোনো উন্নয়নের আমার কোনো পরিকল্পনা নেই। এটা বাস্তবায়নে পুরো কামরাঙ্গীরচরের মানুষ উচ্ছেদ হয়ে যাবে। যে কোনো মূল্যে নিজেদের আশ্রয় টিকিয়ে রাখার ঘোষণা দিয়েছে কামরাঙ্গীরচর জন্মভূমি রক্ষা কমিটি। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা। পবিত্র হজ উপলক্ষে সৌদি আরবে ভ্রমণ ভিসায় অবস্থানরত পর্যটকদের মক্কা নগরীতে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে 12 লাখ হজযাত্রীর পরিবহনের জন্য 36,000 পরিবহন প্রস্তুত রাখা হয়েছে। মুসল্লিদের পদচারণায় মুখর সৌদি আরবের পবিত্র নগরী মক্কা মদিনা। হজের উদ্দেশ্যে ধীরে ধীরে জমায়েত হতে শুরু করেছেন মুসল্লিরা। হজ যাত্রীদের সুবিধার্থে পরিবহন ব্যবস্থার পরীক্ষা চালিয়েছে দেশটির হজ ও উমরা মন্ত্রণালয়। পরীক্ষামূলকভাবে 12 লাখ হজ যাত্রীর জন্য 36,000 পরিবহন ব্যবস্থা করা হয়। মিনা, আরাফার ময়দান এবং মুজদালিফাতে 600টি অপারেশন পয়েন্ট এবং 200টি ক্যাম্প সহ 63টি কোম্পানির 4000 বাস ছিল। এই পরীক্ষায় সবথেকে বেশি যে লাভ হয়েছে তা হলো হজ করতে যাওয়া যাত্রীদের সেবায় হজ বিষয়ক অফিসগুলোর অংশগ্রহণ এবং প্রয়োজনের ভিত্তিতে পবিত্র স্থানগুলোর মধ্যে ভ্রমণের সময়ও পরিমাপ করেছে কর্তৃপক্ষ। এছাড়াও এই পরীক্ষার মাধ্যমে হজ যাত্রীদের কোন কোন ক্ষেত্রে সমস্যা ও অসুবিধার সম্মুখীন হতে হয় তাও পর্যবেক্ষণ করেছেন তারা। এদিকে বর্তমান সৌদি আরবে ভ্রমণ ভিসায় অবস্থানরত পর্যটকদের 1 মাসের জন্য পবিত্র মক্কা নগরীতে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আগামী 23 মে থেকে 21 জুন পর্যন্ত চলবে এই ভ্রমণ নিষেধাজ্ঞা। এর মধ্যে দিয়ে সাফ জানিয়ে দেওয়া হয়েছে ভ্রমণ ভিসায় গিয়ে হজ করা যাবে না। নাদিম মারজান, সময় সংবাদ। তেজগাঁও পুরাতন বিমানবন্দর রানওয়ে লেকটি ঘিরে নির্মাণ করা হয়েছে এক দৃষ্টিনন্দন পার্ক। এর নামকরণ করা হয়েছে গার্ডেন বাই দ্য রানওয়ে। শুক্রবার এর উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মোহাম্মদ ফারুক খান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান সহ বাহিনীর কর্মকর্তারা। আমন্ত্রিত অতিথিরা দৃষ্টিনন্দন এই পার্কটি ঘুরে গণমাধ্যমকে জানিয়েছেন ঘনবসতিপূর্ণ রাজধানীর বিনোদনের ক্ষেত্রে দর্শনার্থীদের শারীরিক আর মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই পার্ক। অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি সৌন্দর্য বর্ধনের জন্যই পার্কটি নির্মাণ করেছে বাংলাদেশ বিমান বাহিনী। বছর বছর ভ্যাটের মতো পরোক্ষ কর আদায়ের লক্ষ্যমাত্রা বাড়াচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। দিন শেষে যা চাপছে ভোক্তার কাঁধেই, তাই আসছে বাজেটে যেন না বাড়ে ভ্যাটের পরিমাণ, সেই দাবি জানাচ্ছেন তারা। সাইফুল ইসলামের রিপোর্ট। বাজারে কান পাতলেই শোনা যায় পণ্যমূল্য নিয়ে ভোক্তাদের অস্বস্তির কথা। 30 টাকা সাবানের দাম 50 টাকা। ভ্যাটটা যদি আরও গভর্নমেন্ট বাড়াই ফেলায় তো আমাদের মতো লোয়ার বা মিডল ক্লাস ইনকামের ফ্যামিলির জন্য এটা খুবই বার্ডেন হয়ে যাবে। পণ্যের দাম বৃদ্ধিতে উৎপাদন খরচের পাশাপাশি বড় ভূমিকা রাখে ভ্যাটের মতো পরোক্ষ কর। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য, চলতি অর্থবছর 1,47,600 কোটি টাকা প্রত্যক্ষ করের বিপরীতে পরোক্ষ কর ভ্যাট থেকে আদায় লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,58,068 কোটি টাকা। এনবিআর এর এই পরোক্ষ কর নির্ভরতা একদিকে যেমন বাড়িয়ে দিচ্ছে পণ্যমূল্য, অন্যদিকে বাড়তে দিচ্ছে না করজাল। অবশ্যই যদি ভ্যাট বাড়ানো হয়, কিছু জায়গায় পণ্যের দামের তো বাড়াতেই হবে। ভ্যাটের পার্সেন্টেজটা যদি বেড়ে যায় তাহলে ন্যাচারালি প্রোডাক্টের দাম বেড়ে যাবে। মূল্যস্ফীতিতে জর্জরিত ক্রেতার ব্যয়ভার কমাতে যখন নানা দাবি জানাচ্ছেন ব্যবসায়ীরা, তখন এনবিআর এর সাবেক চেয়ারম্যানেরও পরামর্শ জনগণের উপর থেকে ভ্যাট সহ করের চাপ কমানোর। খাতভিত্তিক একটা মূল্য সংযোজনের পরিমাণ বা বেঞ্চমার্ক, ইন্ডাস্ট্রিয়াল বেঞ্চমার্ক নির্ধারণ করার কাজটা এনবিআর জরুরি করা দরকার। এই সময় যদি এটা ঠিক করতে পারতো যে না 10 জনই কর দেবে, এখন দিতে হচ্ছে 1000 করে, কিন্তু এটা 300 টাকায় আনা সম্ভব যদি এই 10 জন সকলে মিলিয়ে করটা দিত। রাজস্ব আদায় বাড়াতে ভ্যাট সংগ্রহে ইএফডি ও এসডিসি মেশিনের ব্যবহার বাড়ানোর পরামর্শ দিচ্ছেন ব্যবসায়ীরা। নিত্যপণ্যের ঊর্ধ্বগতি চাতাকলে আরেক দফা পৃষ্ঠ হতে চায় না সাধারণ মানুষ। তাদের দাবি আগামী বাজেটে নিয়ন্ত্রণে আনা হবে মূল্যস্ফীতি। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।